চাঁপাইনবাবগঞ্জের মানুষের আমার মনে হয় বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর কাছে এই নিয়ামতের জন্য। আল্লাহ আমাদের সবাইকে শাকির বান্দা করুন। আমি এইটা আপনাদের দেখাই, আমি আপনাদের ছিলাটা একটু দেখাই। আল্লাহু আকবার। আমি এই দিক থেকে একটা নিই, আমি আমার দুই হাতই ইউজ করছি, এই জন্য কেউ কিছু মনে করবেন না, আবার অনেক কিছু বলা টলা শুরু করে দিয়েন না। আমার দুই হাত ইউজ না করলে এখানে হবে না। আর আল্লাহ হাত দিয়েছেন দুইটা ইউজ করার জন্যই। খাচ্ছি কিন্তু ডান হাতেই, এটা নিয়ে আবার আবার ট্রোল করা শুরু করিয়েন না ফেসবুকে বা ভিডিওতে, এগুলো আবার খুব ঝামেলাপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। টেক্সচারটা দেখেন আমের, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, কি টেক্সচার। আর আমার হাত ভিজে যাচ্ছে রসের মধ্যে। এই আমি একটু শুধু চাপ দিছি, অল্প একটু চাপ দিছি, চাইনিজরা যেমনি দেখায়, ভাবছিলাম দেখাবো না, কিন্তু আপনাদের একটু দেখাই কি রস। আপনি এখন দেখেন এখানে, বিসমিল্লাহ করি আমি এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ মুসা বাইরের দরজার দিকে দ্রুত হাঁটতে শুরু করল। তার পেছনে পুরসাদ প্রজাদীপক ও সিরিত থানার হাঁটতে শুরু করল। গাড়ির কাছে পৌঁছে আহমদ মুসা পকেট থেকে পেন্সিল আকৃতির একটা ডেটোনেটর বের করল। অত্যন্ত পাওয়ারফুল এ ডেটোনেটর, মেটাল, বিস্ফোরক, এমনকি প্লাস্টিক কাভার উইপন্স পর্যন্ত সে ডিটেক্ট করতে পারে। গাড়ির কাছাকাছি পৌঁছতেই ডেটোনেটর বিপ বিপ করা শুরু করল, আর লাল সিগন্যালও ভীষণ নাচতে শুরু করেছে। সবাইকে দাঁড় করিয়ে আহমদ মুসা বলল, গাড়িতে নিশ্চিত বোম পেতে রেখেছে, আপনারা দাঁড়ান, আমি দেখি বোমাটা কোথায় পেতেছে। আহমদ মুসা হাঁটতে শুরু করেছে। পুরসদ প্রজাদীপক খপ করে আহমদ মুসার হাত ধরে ফেলল, বলল, তোমার গিয়ে কাজ নেই, বোম ডিফিউজ করা বিস্ফোরক এক্সপার্টদের কাজ, আমি ওদের ডাকছি। কথা শেষ করেই পুরসদ প্রজাদীপক পুলিশ হেডকোয়ার্টারে টেলিফোন করল, দ্রুত একটি বোম স্কোয়াড পাঠানোর নির্দেশ দিল। বোম ডিফিউজ করা নয়, আমি যাচ্ছিলাম বোমাটা কোথায় থাকতে পারে সেটা দেখতে, বলল আহমদ মুসা। এ গাড়িতে হাত দেওয়াটাও ঠিক হবে না। পুলিশের বাড়িতে এসেছ, পুলিশের সাথে আছো, অতএব পুলিশি বিধান তোমার মানতে হবে, বলল পুরসদ প্রজাদীপ। পুলিশের বোম স্কোয়াড এলো। গাড়ি দাঁড়িয়ে পড়তে গাড়ির 4 দরজা একসাথে খুলে গেল। 4 জন পুলিশ নেমে এলো গাড়ি থেকে। স্কোয়াডের ইন্সপেক্টর মঙ্গুত এসে স্যালুট করল পুরসদ প্রজাদীপককে। গুড ডে ইন্সপেক্টর, ওই গাড়িটায় বোমা পাতা আছে, তোমরা দেখো। আহমদ মুসার গাড়ির দিকে ইঙ্গিত করল পুরসদ প্রজাদীপক। ইন্সপেক্টর তার বোম স্কোয়াডের 3 জন সহ এগোলো গাড়িটার দিকে। তারা প্রথমে ডিটেক্টর দিয়ে গাড়ির 4 দিক থেকে গাড়িটা পরীক্ষা করল, তারপর নিজেদের মধ্যে করল পরামর্শ। ইন্সপেক্টর মঙ্গুত কয়েক ধাপ হেঁটে সহকারী গোয়েন্দা প্রধান পুরসদ প্রজাদীপকের কাছে এলো, বলল, স্যার, ড্রাইভিং দরজার ভেতরের অংশে বোমা ফিট করা আছে। গাড়ি স্ক্যান না করে গাড়ির দরজা খোলা নিরাপদ নয়। স্ক্যান করলে তবে বোঝা যাবে ডিফিউজের কি ব্যবস্থা নেওয়া যাবে। ওকে, গো অন। বোম স্কোয়াড ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করে 1 বর্গফুট আয়তন স্ক্রিন বিশিষ্ট একটা স্ক্যানার দাঁড় করিয়ে ফেলল। গাড়ির চারদিক ঘুরে স্ক্যানিং সম্পন্ন করল স্কোয়াড। স্ক্যানিং স্ক্রিনে গাড়ির ভেতরের প্রতি ইঞ্চির বিস্তারিত অবস্থা তারা দেখল এবং এসব দৃশ্যের ফটো তৈরি হল। বোম স্কোয়াডের ইন্সপেক্টর মঙ্গুত এবং সহযোগী 3 জন এলো সহকারী গোয়েন্দা প্রধান পুরসদ প্রজাদীপকের কাছে, বলল, ডোর লকে কোনো ঝাঁকুনি লাগলেই বিস্ফোরণ, একেবারে আটঘাট বাধা পরিকল্পনা। মৃত্যু অবধারিত করেছিল গাড়ির মালিকের। ঈশ্বরকে ধন্যবাদ যে তা হয়নি, কিন্তু গাড়ি তো বাঁচছে না, বলে সহকারী গোয়েন্দা পুরসদ প্রজাদীপক তাকালো আহমদ মুসার দিকে। গাড়ি না বাঁচলে যে ক্ষতি হবে তা পূরণ করা যাবে স্যার, কিন্তু তার আগে ওদের সাথে একটু কথা বলে দেখি স্যার, আরও কি করা যায়। আহমদ মুসা বলল, ওয়েলকাম বিভিন বার্গম্যান, দেখো কি করা যায়, বলল পুরসদ। তোমাদের কাছে গ্লাস কাটার আছে? ইন্সপেক্টর মঙ্গুতকে লক্ষ্য করে বলল আহমদ মুসা। আছে স্যার, বলল ইন্সপেক্টর মঙ্গুত।
গ্লাস স্টিকার হুক আছে? আছে স্যার, ওগুলো বের করো। ইন্সপেক্টর নির্দেশ দেবার আগেই তার একজন সাথী ব্যাগে সার্চ করা শুরু করে দিয়েছে। দুটি জিনিস বের করেছে, ইন্সপেক্টরের হাতে দিল। আহমদ মুসা হাত বাড়িয়ে গ্লাস কাটার এবং গ্লাস স্টিকার হুক নিয়ে নিল এবং ইন্সপেক্টরকে লক্ষ্য করে বলল, ড্রাইভিং সিটের জানালার গোটা কাঁচ যদি সরিয়ে নেওয়া যায় তাহলে বোমা ডিফিউজের কাজ করতে পারবেন না? ইন্সপেক্টর মঙ্গুত এতক্ষণে হাসল, বলল, পারবো স্যার, খুব সহজেই, কিন্তু গ্লাস কাটা ঝুঁকিপূর্ণ হবে স্যার। তা অবশ্যই, কিন্তু আমি সেটা দেখব বলে আহমদ মুসা গাড়ির দিকে যাবার জন্য পা বাড়াল। আপনি কেন স্যার, কাজটা ওদের করতে দিন, বলল সিরিত থানার্থা, তার কণ্ঠে উদ্বেগ। না বিভেন বার্গম্যান, তোমার দরকার নেই, ইন্সপেক্টরে ওটা করবেন। পুরসৎ কতকটা নির্দেশের সুরে কথাগুলো বলে উঠল। আহমদ মুসা মুখ ফিরালো পুরসৎ প্রজাদীপকের দিকে, বলল, স্যার, ওরা কাজটাকে ঝুঁকিপূর্ণ মনে করছে, কিন্তু আমি ঝুঁকিপূর্ণ মনে করছি না, সুতরাং কাজটা আমারই করা উচিত বলে হাঁটা শুরু করল আহমদ মুসা। সিরিত থানারটা উপরের দিকে চেয়ে ভীত কণ্ঠে বলল, গড ব্লেস হিম। পুরসৎ প্রজাদীপক বলল, সাবধান বিভেন, গড ইজ উইথ ইউ। আহমদ মুসা গিয়ে গাড়ির দরজার সামনে দাঁড়ালো। আহমদ মুসার পেছনে পেছনে বোম স্কোয়াডের লোকেরাও গিয়ে তার পাশে দাঁড়ালো। আহমদ মুসা ইন্সপেক্টরকে বলল, আপার স্ক্যানার সেট করুন, আমি বোম এবং ডেটোনেটরের অবস্থা দেখতে চাই। সঙ্গে সঙ্গে দরজার সামনে স্ক্যানার তারা সেট করল। আহমদ মুসা দেখল বোমাটা ড্রাইভিং সিট এবং দরজার মাঝখানের ফ্লোরে আঠালো টেপ দিয়ে সেঁটে রাখা আছে। বোমের একটি গ্রন্থি থেকে বেরিয়ে আসা 4টি তার গাড়ির 4টি দরজার ডোর লকের দিকে ঢুকে গেছে। আহমদ মুসা দরজার কন্ডিশন ভালো করে দেখল। গাড়িটা নতুন না হলেও দরজার সেটিং নিখুঁত দেখতে পেল। সুতরাং গাড়ির দরজা যেহেতু নড়বড়ে নয়, তাই জানালা গ্লাস কাটার চাপ দরজার কিছু অংশের উপর একটু বেশি পড়লেও ডোর লকের উপর বিন্দু মাত্রও পড়বে না। নিশ্চিত হয়ে আহমদ মুসা জানালা গ্লাসের ঠিক মাঝখানে গ্লাস স্টিকার বসিয়ে দিল। গ্লাস কাটার হাতে নিল সে। বোমা স্কোয়াডের ইন্সপেক্টর মঙ্গুদ বলে উঠল, স্যার, খুব সাবধান, খুব সেন্সিটিভ ডেটোনেটর আছে, যা সামান্য কম্পনে তাড়িত হয়েও বিস্ফোরণ ঘটায়। সহকারী গোয়েন্দা প্রধান পুরসৎ প্রজাদীপক সিরিত থানারটাও আহমদ মুসার অনেকটা কাছে এসে দাঁড়িয়েছিল। পুরসৎ অনুরোধের স্বরে বলল, গাড়ির দাম বেশি নয়, বোম সমেত কার ধ্বংস করা হোক, তুমি এসব করতে চেও না। পুরসৎ থামতেই সিরিত বলল, প্লিজ স্যার, বোম স্কোয়াড যাতে ঝুঁকিপূর্ণ বলছেন সে কাজ আপনি করবেন না। আহমদ মুসা পেছন ফিরে তাকালো, বলল, স্যার, আমার লক্ষ্য বোমাটা আস্ত পাওয়া, তাতে জানা যাবে এটা কোথা থেকে সাপ্লাই হয়েছে। সহকারী গোয়েন্দা প্রধান বিস্ময়ের সাথে তাকালো আহমদ মুসার দিকে। তার মনে একটা আকস্মিক তোলপাড়। যে ভাবনা পুলিশের ভাবার কথা ছিল সেটা বিভেন বার্গম্যান ভাবছে। কিছু বলতে যাচ্ছিল পুরসৎ, কিন্তু আহমদ মুসা তার আগে হেসে উঠে বলল, গাড়ির দরজার যে কন্ডিশন, তাতে কাঁচ কাটতে যে প্রেশার পড়বে সেটা ডোর লক পর্যন্ত পৌঁছবে না। শুধু ডোর লকের কাছাকাছি বাম প্রান্তটা একটু ঝুঁকিপূর্ণ। তবু আমি মনে করি কাটারকে যদি কৌশলে ব্যবহার করা যায় তাহলে ডোর লকে বিন্দুমাত্র চাপও পড়বে না। যদি কৌশলে ব্যবহার করা না যায়? শুকনো মুখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল সিরিত। সেভাবে ব্যবহার করা যাবে বলেই তো কাটতে যাচ্ছি, বলল আহমদ মুসা। আহমদ মুসা ঘুরে গাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আহমদ মুসা বিসমিল্লা বলে স্থির হাতে কাটার ধরে কাটারের শীর্ষ কৌণিক পয়েন্টকে বাঁ প্রান্তের মাথায় গ্লাসের বুকে সেট করল। আহমদ মুসা ঝুঁকিপূর্ণ প্রান্তটাকেই প্রথমে কাটার সিদ্ধান্ত নিয়েছে। গ্লাসের উপর কাটারের শীর্ষ কৌণিক এমনভাবে সেট করেছে যাতে সর্বনিম্ন পরিমাণ স্থানের উপর কাটারের চাপ লম্বাভাবে পড়ে। কাটার সেট করে আহমদ মুসা তা এক টানে জানালার বটম পর্যন্ত নিয়ে এলো। না, কিছুই ঘটল না। আলহামদুলিল্লাহ বলে আহমদ মুসার পর টপ বটম প্রান্ত কেটে ফেলল। অবশেষে গ্লাস স্ট্রিকারের হুঁক ধরে ডান প্রান্ত কেটে ফেলল। বাঁ হাত দিয়ে জানালা গ্লাসটি টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আহমদ মুসা ঘুরে দাঁড়াবার আগেই পেছন থেকে সিরিত থানার্থা বলে উঠল, থ্যাংক গড, ওয়েলকাম স্যার, কনগ্র্যাচুলেশনস। ওয়েলকাম সিরিত বলে আহমদ মুসা বোম স্কোয়াডকে উদ্দেশ্য করে বলল, ইন্সপেক্টর, এবার আপনার কাজ শুরু করতে পারেন। থ্যাংক ইউ স্যার বলে ওরা কাজে লেগে গেল।
সহকারী গোয়েন্দা প্রধান পুরসদ প্রজাদীপক তৎক্ষণাৎ কিছু বলেনি। চোখ ভরা বিস্ময় নিয়ে এসে তাকিয়েছিল আহমদ মুসার দিকে। বোম স্কোয়াড কাজ শুরু করলে পুরসদ আলতোভাবে আহমদ মুসার পিঠে হাত রেখে বলল, তুমি নিশ্চয় বোমাটা ডিফিউজ করতে পারতে। স্যার, এটুকু জানি বিভিন্ন ধরনের বোম কিভাবে ডিফিউজ করতে হয়, বলল আহমদ মুসা। কি জানো না বলো তো? তোমার ব্যাপারে বিস্ময় বাড়ছে বিভেন। জানার বিষয় যে দুনিয়াতে কত তা আমরা কেউ জানি না। জানা গেলে সবচেয়ে জ্ঞানী যে ব্যক্তি হতো বলতো, আমি যা জানি তা কিছু না জানার কাছাকাছি, বলল আহমদ মুসা। কঠিন একটা কথাও তুমি সুন্দর করে বলতে পারো বিভেন, পুরসদ প্রজাদীপক বলল। কিছু বলতে যাচ্ছিল সিরিত, কিন্তু তার আগে গাড়ির ওখান থেকে ইন্সপেক্টর মঙ্গুত বলে উঠল, থ্যাংক গড বোমটাকে ডিফিউজ করা গেছে। বলে সে ছুটে এলো আহমদ মুসার কাছে। বলল, স্যার, আপনার কাছ থেকে আমরা একটা পুরনো শিক্ষা নতুন করে পেলাম। সংকট সমাধানের একটা না একটা পথ অবশ্যই থাকে, তাকে খুঁজে বের করতে হয়। আপনাকে ধন্যবাদ স্যার। বোম ডিফিউজ করার জন্যে তোমাদের ধন্যবাদ ইন্সপেক্টর। সে সাথে ধন্যবাদ ঈশ্বরকে যে তিনি বিভেন বার্গম্যানের জীবন বাঁচিয়েছেন। কথা শেষ করে ইন্সপেক্টর মঙ্গুতকে লক্ষ্য করে বলল, তুমি পুলিশ স্টেশনে খবর দাও, তারা আসুক, কেসটা রেকর্ড করুক। ড্রাইভারের ছদ্মবেশে একজন এসে গাড়িতে বোমা পেতে যায়। আমাদের গেটের দারোয়ানের স্টেটমেন্ট নিতে হবে। গেটের টিভি ক্যামেরার রেকর্ড থেকে ড্রাইভার লোকটার ফটো নিতে হবে। যে মনে হয় আশেপাশে কোথাও ওত পেতে আছে, গাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তার নিজ চোখে দেখার জন্যে তদন্তের কাজ এখনই শুরু করতে হবে। একটু থামল পুরসদ প্রজাদীপক, বলল, ইন্সপেক্টর, আমরা ভেতরে আছি। ঘুরে দাঁড়ালো পুরসদ আহমদ মুসার দিকে, বলল, চলো চলো মা সিরিত। হাঁটতে লাগলো পুরসদ, তার দিকে আহমদ মুসা, সিরিত থানার তা। আহমদ মুসা চলা শুরু করে সিরিত থানার তাকে বলল, আমি কৃতজ্ঞ মিস সিরিত, তুমি আমার জীবন বাঁচাতে সতর্ক করেছ। সিরিত বিস্মিত চোখে তাকালো আহমদ মুসার দিকে, বলল, কিভাবে স্যার? গাড়ি থেকে নকল ড্রাইভারকে পালাতে তুমি দেখেছ এবং তাকে তুমি সন্দেহ করেছ। এ সন্দেহ থেকে বোমা উদ্ধার হলো, বলল আহমদ মুসা। কিন্তু আমার এখনও বিস্ময় লাগছে স্যার, তাকে আমার সন্দেহ হলোই বা কেন? কেনই বা মনে হলো যে ছুটে গিয়ে কথাটা আমার বলা দরকার? মনে হচ্ছে ভেতর থেকে কেউ একজন এসব করিয়েছে। এটা ঈশ্বরের কাজ, সিরিত থানার তা বলল। ঠিক বলেছ সিরিত, এমনটা ঘটে। তবে ভাগ্যিস তুমি ওখানে ছিলে। কিন্তু বুঝতে পারছি না, তুমি তো ভেতরে চলে গিয়েছিলে, ওখানে গেলে কখন? বলল আহমদ মুসা। সিরিত থানার তা তাকালো আহমদ মুসার দিকে, নিজের আঙ্গুলে চাপ দিয়ে সামনে তার পিতার দিকে ইঙ্গিত করে একটু দাঁড়াতে বলল। আহমদ মুসা দাঁড়ালো। সিরিত থানার তা তার কণ্ঠ নামিয়ে বলল, স্যার, আমি আড়ি পেতে আপনাদের কথা শুনছিলাম। জাবের জহিরুদ্দিন ব্যাপারে সরকার কী ভাবছে তা জানার জন্য অপেক্ষা করতে পারছিলাম না। তবে দুঃখ পেয়েছি সরকারের সিদ্ধান্ত শুনে, কিন্তু অন্য একটা লাভ হয়েছে। আমি জানতে পেরেছি যে আপনি মুসলমান। আমি খুশি হয়েছি। কেন? জিজ্ঞেস আহমদ মুসার। কারণ জাবের, বাঙ্গসা, জহিরুদ্দিনও মুসলমান। আমি এখন নিশ্চিত যে সরকারের কথা যাই হোক, জাবের, জহিরুদ্দিনরা আপনার মতো মিরাকাল লোকের সাহায্য পাবে। সিরিত থানার তার শেষের কথাগুলো ভারী হয়ে ওঠে, সেই সাথে চার চোখ দুটিও সজল হয়ে ওঠে। ভেবে না সিরিত, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সান্ত্বনার কণ্ঠ আহমদ মুসার। স্যার, আজ আপনার কথা শোনার পর ভাবনা অনেক কমেছে। সিরিত থানার তার রুমাল দিয়ে চোখ ভালো করে মুছে নিয়ে বলল, ধন্যবাদ স্যার, চলুন আমরা পিছিয়ে পড়েছি। ড্রয়িং রুমে ঢোকার মুখে ভুজ বাহাদুরকে পাওয়া গেল। তাকে বলল, পুরসাদ, টেবিলে খাবার লাগিয়েছ? স্যার, খাবার লাগিয়ে সরিয়েও নেওয়া হয়েছিল, আবার লাগানো হচ্ছে। মাত্র 5 মিনিট লাগবে স্যার। আচ্ছা, তুমি ওদিকে দেখো। ভুজ বাহাদুরকে এই কথাগুলো বলে সোফায় বসে পড়ল পুরসাদ। বলল সে আহমদ মুসাকে, এসো আমরা একটু বসি। স্যার, এই ফাঁকে আমি নামাজটা পড়িনি। আহমদ মুসা বলল, ও, তোমাদের মধ্যাহ্নের একটা নামাজ তো আছে, তা নামাজের জায়গাটা কোথায় হবে? পুরসদ প্রজাদীপক বলল, যে কোনো জায়গায়, একটু খালি মেঝে হলেই হয়, বলল আহমদ মুসা। মাসিরিত, ওকে ওপাশের রুমটায় নিয়ে যাও, রুমটা খালি আছে, মেঝেও পরিষ্কার। ধন্যবাদ, বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো। এ সময় গেটের সিকিউরিটি গার্ডম্যান ড্রয়িং রুমের দরজায় এসে ভেতরে আসার অনুমতি চাইল। সে অনুমতি নিয়ে ভেতরে এসে একটি চিঠি পুরসদ প্রজাদীপকের হাতে দিয়ে বলল, স্যার, এটা মেহমান বিভেন বার্গম্যানের জন্য চিঠি। পুরসদ প্রজাদীপক চিঠিটি হাতে নিয়ে বলল, ঠিক আছে,
ওকে দিয়ে দেব। সিকিউরিটি চলে গেল। চিঠিটি একটি চিরকুট। চিরকুটটি হাতে পেয়ে ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছে সহকারী গোয়েন্দা প্রধান পুরুষোত্তমের। অপরাধের বিভিন্ন ধারার সাথে পরিচিত সে। এমন অবস্থায় এ ধরনের চিরকুট কোনো ভালো খবর নিয়ে আসে অথবা বহন করে খারাপ কোনো সংবাদ। চিরকুটটি ভাঁজ করে চোখের সামনে তুলে ধরল। এ সময় নামাজ শেষে ড্রয়িং রুমে প্রবেশ করল আহমদ মুসা। পুরুষোত্তম প্রজাদীপক তাকে স্বাগত জানিয়ে বলল, এসো বিভেন, তোমার কাছে একটা চিরকুট এসেছে, তুমিই পড়ো। আহমদ মুসা পুরুষোত্তম প্রজাদীপকের পাশে সোফায় বসতে বসতে বলল, আমার নামে চিরকুট? তার কণ্ঠে বিস্ময়। পুরুষোত্তম প্রজাদীপক আহমদ মুসার হাতে চিরকুট তুলে দিয়ে বলল, গেট থেকে আমাদের সিকিউরিটির লোক দিয়ে গেছে, তাকে এইমাত্র কে একজন লোক এটি দিয়ে গেছে। আহমদ মুসা চিরকুটটি হাতে নিয়ে দ্রুত তার উপর চোখ বোলাল। আহমদ মুসার ঠোঁটে এক টুকরো হাসি। বলল, স্যার, যারা বোমা পেতেছিল আমাকে মারার জন্য তারাই এই চিরকুটটি পাঠিয়েছে। পড়ছি, শুনুন। বিভেন বার্গম্যান, বোমের হাত থেকে তো বেঁচে গেছো, আনন্দ করে নাও। জেনে রাখো, আমাদের ব্ল্যাক ইগল যার উপর নজর ফেলে সে আর বাঁচে না। তোমাকে বোমাই মারার সিদ্ধান্ত আমরা পাল্টেছি। তুমি আমাদের 11 জনকে হত্যা করেছ, তোমার দেহকে আমরা 11 টুকরো করব। তবে মার্কিন নাগরিক হিসেবে তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি কাল সকালের আগে যদি থাইল্যান্ড ত্যাগ করো তাহলে তোমার মৃত্যুদণ্ডাদেশ রহিত হয়ে যাবে। চিঠি পড়া শেষ করে আহমদ মুসা বলল, চিঠিতে কারো দস্তখত নেই। দস্তখতের স্থানে একটা ব্ল্যাক ইগল আঁকা। ইগলটি সোজা ঊর্ধ্বমুখী হয়ে ক্রিসেন্টের পেটে লেগে আছে। ক্রিসেন্টের দুটি বাহু ইগলটির দুপাশ দিয়ে উঠে দুবাহুর দুপ্রান্ত যেখানে কাছাকাছি পৌঁছেছে সেখানে একটি তারকা। তারকার 6টি বাহু। আর থাক বিভেন বার্গম্যান, চিঠি মনোগ্রাম নয়, চিঠির বক্তব্যের দিকে এসো। আহমদ মুসার কথার মাঝখানে বলে উঠল পুরুষোত্তম। সাংঘাতিক সর্বনাশা চিঠি, কিছু একটা তো করতে হবে, বলল সিরিত থানার তা। তার মুখ ভয়ে উদ্বেগে ফ্যাকাশে হয়ে গেছে। ঠিক তাই মা, মারাত্মক চিঠি, সাংঘাতিক দুঃসাহস ওদের। পুলিশ কর্মকর্তার বাড়িতে ওরা এভাবে চিঠি পাঠাতে পারে? কিন্তু বিভেন বার্গম্যান, তুমি এ নিয়ে ভাবছো বলে তো মনে হচ্ছে না, বলল পুরুষোত্তম। স্যার, আমার তো চিন্তার কিছু নেই। ওরা কিভাবে কোথায় আমাকে আক্রমণ করবে এটা ওদের চিন্তার বিষয়। ওদের পরিকল্পনা আমার জানা থাকলে তা নিয়ে চিন্তা করতাম, কিন্তু সেটা তো জানা নেই। আহমদ মুসার কণ্ঠ গম্ভীর। কিন্তু সাবধান তো হতে হবে, এজন্য চিন্তা করা দরকার, বলল পুরুষোত্তম। স্যার, ওরা সর্বোচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তার বাসায় এসে গাড়িতে বোমা পেতেছে, চিরকুট পাঠিয়ে থ্রেট করে গেছে। সাবধান হওয়ার আর জায়গা কোথায় থাকলো? আহমদ মুসা বলল, যদি তাই তোমার বিশ্বাস হয় তাহলে কাল সকালের আগেই থাইল্যান্ড থেকে চলে যাও বিভেন। তুমি খুব ভালো ছেলে, আমাদের অশেষ উপকার করেছ। তোমার কোনো ক্ষতি আমরা সহ্য করতে পারবো না। ওদের শত্রুতা আমাদের সাথে, আমরা ওদের দেখে নেব। পুরুষোত্তম প্রজাদীপক থামতে সিরিত থানার তা বলে উঠল, উনি যাবেন কেন আর যেতেই বলছেন কেন? তাকে নিরাপত্তা দেয়া তো তোমাদের কাজ। আমি পালাবো না মিস সিরিত। আমাকে 11 টুকরো করতে হলে তো তাদের আমার কাছে আসতে হবে, গায়ে হাত দিতে হবে। আমারও ওদের কাছে যাওয়া প্রয়োজন, জানা প্রয়োজন। না হলে জাবের জহিরুদ্দিনকে আমি উদ্ধার করব কি করে, বলল আহমদ মুসা নিশ্চিন্ত নিরুদ্বিগ্ন কণ্ঠে। সিরিত থানার তা বিস্ময় বিস্ফারিত চোখে আহমদ মুসার উপর নিবদ্ধ। তার ভাবনা, বিভেন বার্গম্যানের মনটা কি পাথরের তৈরি? সেখানে কোনো ভয় প্রবেশ করে না? এই সাংঘাতিক অবস্থায় এভাবে এমন কথা সে বলতে পারে কি করে? পুরুষোত্তম প্রজাদীপকও তাকিয়েছে আহমদ মুসার দিকে। তার চোখে মুগ্ধ দৃষ্টি। বলল, ধন্যবাদ বিভেন বার্গম্যান, তুমি ঠিক তোমার মতোই কথা বলেছ। তুমি নিশ্চিত থাকো, আমার সব রকম সহযোগিতা তোমার সাথে আছে। কিন্তু বিভেন বার্গম্যান, অবশেষে চিঠির ব্ল্যাক ইগল এবং জাবের জহিরুদ্দিন যদি এক হয়ে যায় তাহলে কেমন হবে? আহমদ মুসা হাসল, বলল, এটা হওয়া অসম্ভব স্যার। ব্ল্যাক ইগল এর আজকের চিঠি প্রমাণ করেছে ব্ল্যাক ইগল এবং জাবের জহিরুদ্দিনরা আলাদা। কিভাবে? উৎসুক কণ্ঠে বলল পুরুষোত্তম প্রজাদীপক। চিঠির মনোগ্রামে ব্ল্যাক ইগলের চারপাশে ক্রিসেন্টের বেষ্টন থাকলেও মনোগ্রামের শীর্ষে ক্রিসেন্টের দুবাহুর মুখোমুখি হওয়ার জায়গায় দেখুন 6 কোণের একটি তারকা। 6 কোণের এই তারকা ইহুদিদের প্রতীক। এই তারকা মনোগ্রামটির শীর্ষে রয়েছে এবং এই তারকায় মনোগ্রামের মৌল পরিচয়। ব্ল্যাক ইগল মুসলিম সংগঠন হলে
মনোগ্রামে এই চিহ্ন অবশ্যই ব্যবহৃত হতো না। আহমাদ মুসা বলল, ঠিকই বলেছ। ইহুদিদের তারকার 6টি কোণ, মুসলমানদের তারকার 5টি কোণ। মুসলিম সংগঠনের মনোগ্রাম 6 কোণের তারকা ব্যবহৃত হতেই পারে না। কিন্তু বিভিন্ন বার্গম্যান, এতে তো দুশ্চিন্তা আরও বেড়ে গেল। সিআইএ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাসমূহের সাহায্য এখনও তারা পায়। সে কারণে এখনও তারা অদম্য। তারা করতে পারে না এমন কিছু নেই। আজকের ঘটনা এবং এই চিঠিও তার একটা প্রমাণ। সুতরাং আমি মনে করছি বিভেন, এটাই ভালো যে তুমি কাল সকালের মধ্যে চলে যাও। যুদ্ধে কৌশলগত পশ্চাৎ অপসরণ দোষের নয়, বলল পুরুষোত্তম প্রজাদীপক গম্ভীর কণ্ঠে। ধন্যবাদ স্যার, আমি আপনার নিরাপত্তার কথা আন্তরিকভাবে ভাবছেন। আপনি আমার নিরাপত্তার কথা আন্তরিকভাবে ভাবছেন, কিন্তু স্যার আগেই বলেছি আমি আমার মিশন শেষ না করে চলে যাব না। আমি আপনাদের ঝুঁকির মধ্যে ফেলব না। আমি আমার মতো করে চলতে পাবো না, এটুকু নিশ্চয়তা শুধু আপনার কাছ থেকে চাই। আহমাদ মুসা বলল, তুমি আমাকে ভুল বুঝো না বিভেন। তোমাকে সাহায্য করার নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমি ওদের আলটিমেটাম এড়াবার জন্যই তোমাকে এই পরামর্শ দিচ্ছিলাম। এরপরও তুমি এগোতে চাইলে আমাদের সাহায্য তুমি পাবে। দেশের সব পুলিশ অফিস, পুলিশ স্টেশন অবস্থানের সুযোগ তুমি পাবে। তুমি চাইলে পুলিশ শক্তিকেও তোমার পাশে পাবে, বলল পুরুষোত্তম। আপনাদের সাহায্য আমার দরকার হবে, কিন্তু পুলিশের আশ্রয় নিয়ে পুলিশের যানবাহন আমি ব্যবহার করব না, আহমাদ মুসা বলল। পুরুষোত্তম প্রজাদীপকের মুখে একটা সহজ হাসি ফুটে উঠল, চোখে তার প্রশংসার দৃষ্টি। কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল, তার কথায় বাধা দিয়ে সিরিত থানারটা বলল, আর কোনো কথা নয় এখন। খেতে খেতেও বাকি কথা বলতে পারবেন। উঠুন, খেতে চলুন। ঠিক বলে পুরুষোত্তম প্রজাদীপক উঠে দাঁড়ালো। আহমাদ মুসাও। গাড়ি করে হোটেলে ফিরছিল আহমাদ মুসা, জানালার কাঁচ কাটা সেই গাড়িটা নিয়ে। আহমাদ মুসা তখন গাড়িটা নিয়ে ভাবছিল। গাড়িটা হোটেলের একটি পর্যটন সংস্থার। বিরাট ক্ষতি হয়েছে, বেশ অর্থদণ্ড দিতে হবে তাকে। অবশ্য পুরুষোত্তম প্রজাদীপক ইতোমধ্যেই টেলিফোনে সংস্থাটিকে জানিয়ে দিয়েছে দুর্ঘটনার কথা। পুলিশ বিভাগই যে গাড়ির ক্ষতিপূরণ দেবে জানিয়ে দিয়েছে সেটাও। কিন্তু আহমাদ মুসা পুলিশের এই অফার গ্রহণ করতে রাজি হয়নি। হাউজিং পেরিয়ে বড় রাস্তায় এসে পড়ল সে। এ রাস্তার ওধারেই তার হোটেল, কিন্তু অনেকটা পথ ঘুরে সেখানে পৌঁছতে হবে। রাস্তায় তখন গাড়ির প্রচণ্ড ভিড়। দাঁড়িয়ে পড়ল সে। রাস্তার গাড়ির স্রোতে প্রবেশ করতে হলে উপযুক্ত স্পেসের জন্য অপেক্ষা করতে হবে। আহমাদ মুসার দৃষ্টি ছিল সামনে। একটা ভাঁজ করা কাগজ এসে পড়ল তার কোলে। টের পেল সে। ভাঁজ করা কাগজটির দিকে একবার তাকিয়ে সে দেখল, খোলা জানালা দিয়ে পেছন দিকে ফিরে তাকালো। এইমাত্র হ্যাট মাথায় পরা একজন লোক তার গাড়ি অতিক্রম করে গেছে। নিশ্চয় সেই কাগজটা ফেলে গেছে। পিছন দিকে তাকিয়ে সে হ্যাটওয়ালাকে দেখতে পেল আহমাদ মুসা। যা দেখল সে দেখেই বুঝল মেয়ে। কালো ফুল প্যান্ট, লাল হাফ হাতা শার্ট, মাথায় বাদামি কালারের হ্যাট। মেয়েটি খুব নিশ্চিন্তে হাঁটছে। বুঝল মেয়েটি শত্রু নয়। বিস্মিত আহমাদ মুসা তার চোখ ফিরিয়ে নিল। কোল থেকে কাগজটি তুলে নিল। ভাঁজ করে কাগজটি মেলে ধরল চোখের সামনে। কাগজটি একটা চিঠি, পরিষ্কার ইংরেজিতে লেখা। পড়ল আহমাদ মুসা, আপনার একাধিক প্যান্ট ও শার্টের সাথে সূচাগ্র সাইজের ট্রান্সমিটার লাগানো আছে। আপনার লাগেজ ব্যাগেও তা লাগানো থাকতে পারে। আপনি যেখানেই থাকেন সেখানেই যান, শত্রুরা ট্রান্সমিটারের সিগন্যাল অনুসরণ করে আপনাকে লোকেট করতে পারবে। প্রতি পদে তাদের পক্ষে আপনাকে অনুসরণ করা সম্ভব। আপনার একজন শুভাকাঙ্ক্ষী। স্বাভাবিক বিষয়ের এক অক্টোপাস এসে আহমাদ মুসাকে ঘিরে ধরল। শত্রুপক্ষের নজরে সে আছে, কিন্তু এতটাই ঘেরাও সে তাদের দ্বারা কি করে এটা সম্ভব? আহমাদ মুসা হোটেলের রেন্টে কার কর্নারে নেমে গাড়িটা সংশ্লিষ্ট কোম্পানিকে জমা দিয়ে ক্ষতিপূরণ পরিশোধ করে প্রবেশ করল পাশের একটি পোশাকের দোকানে। দোকানটি শুধু পোশাকের নয়, হোটেলের একজন অতিথি তার নিত্য প্রয়োজনীয় ব্যবহারে যা চাইতে পারে তার প্রায় সবই পাওয়া যাবে। আহমাদ মুসা 2 সেট পোশাক সহ সমস্ত কিছু, গেঞ্জি, মোজা, জুতা সব কিছু কিনল। দোকান থেকে বেরিয়ে উঠে এলো হোটেলের লবিতে, গিয়ে দাঁড়ালো রিসেপশনের পাশে বুকিং কাউন্টারে। বলল কাউন্টারের লোকটিকে, আমার হিসাবটা দিন, এখনই পাওনা মিটিয়ে দেব, আমি 4টার মধ্যেই চলে যাব। ওকে স্যার, বলে লোকটি কম্পিউটারের হিসাব কষে হিসাবের কাগজ আহমাদ মুসার হাতে দিল। আহমাদ মুসা টাকা পরিশোধ করে লিফটের দিকে চলল।
পেছন থেকে একজন বেয়ারা পাশে এসে বলল, স্যার আপনি যাচ্ছেন? আমি আসবো? আহমদ মুসা তার দিকে একবার তাকিয়ে বলল, এসো। 10 তলার নিজের কক্ষে চলে এলো সে। কয়েক মিনিটের মধ্যে বয়ও এসে পৌঁছল। ঢুকেই বলল, স্যার আপনার তো লাগেজ রেডি হয়নি, এইমাত্র বাইরে থেকে আসলেন, আমি কি সাহায্য করব? তাকালো আহমদ মুসা বেলবয়ের দিকে, বলল, ঠিক আছে, একটু কষ্ট করো। পরে থাকা গায়ের সবটা পোশাক খুলে নতুন কেনা সেটের একটি পরে নিয়েছিল আহমদ মুসা। নতুন ব্যাগ গুছিয়ে নিচ্ছিল সে। পুরোনো কিছুই এ ব্যাগে তুলল না, চিরুনি, টুথব্রাশের মতো জিনিসও না। এসব কিছুই আহমদ মুসা নতুন কিনে নিয়েছে। বেলবয়টি পুরোনো ব্যাগে কাপড় চোপড় সহ সব কিছু গুছিয়ে তুলে বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, এত তাড়াতাড়ি টিকিট পেয়ে গেলেন? কোন এয়ারলাইন্সের টিকিট? বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়ালো আহমদ মুসা। তীব্র দৃষ্টিতে তাকালো বেলবয়ের দিকে। প্রথমেই যে বিষয়টি তার কাছে বড় হয়ে উঠল সেটা হলো, ছেলেটি তার সম্পর্কে অনেক কিছুই জানে। সে আজ যাচ্ছে এটা সে জানে, এবং তাড়াহুড়া করে তার চলে যাওয়া প্রয়োজন এ বিষয়টাও তার জানা। এর এই অর্থ যে ব্ল্যাক ইগলের সাথে এর কোনো রকম সম্পর্ক আছে। তার পোশাক পরিচ্ছদ লাগে যে এমন ব্যাপক ট্রান্সমিটার স্থাপন করা হোটেলের একাধিক লোকের সাথে ব্ল্যাক ইগলের যোগসাজশ ছাড়া সম্ভব হয়নি। এই বেলবয় কি তাদের মধ্যে একজন? আহমদ মুসার হাত প্যান্টের পকেটে চলে গেছে। বেরিয়ে এল রিভলভার সোজা বেলবয়টির দিকে তাক করল, এগিয়ে গেল তার দিকে। বেলবয়টি ভূত দেখার মতো চমকে ওঠে, তার দু চোখ ভয়ে বিস্ফোরিত। তোমার নাম কি? জিজ্ঞাসা করল আহমদ মুসা। কঠোর কণ্ঠ তার, অ্যারন। শুকনো কণ্ঠে আটকা গলায় বলল বেলবয়। নাম শুনে আহমদ মুসার চোখে আনন্দের এক ঝিলিক দেখা গেল। এই হোটেলে ব্ল্যাক ইগলের কয়জন আছো তোমরা? আহমদ মুসা অ্যারনের কপালে রিভলভার ঠেকিয়ে বলল, বলবে না মরবে? মুখ তুলল বেলবয়। বলল সে, বলছি স্যার, আমরা দুজন আছি, একজন লন্ড্রিতে, আমি বেলবয়। মরার মতো ফ্যাকাশে হয়ে গেছে তার মুখ। আমার পোশাক লাগেজে ট্রান্সমিটার বসিয়েছে কে? আমরা দুজনেই, লন্ড্রিতে এবং রুমে। কেন? আমরা করতে বাধ্য হয়েছিলাম। কে বাধ্য করেছিল? ব্ল্যাক ইগলের মিস্টার আইজ্যাক। কে এই আইজ্যাক? চিনতাম না। ব্যাংকক সেন্ট্রাল সিনাগগে তার সাথে আমার পরিচয়। তিনি কি থাইল্যান্ডের মানুষ? না, তিনি ইংরেজি এবং হিব্রু ভাষায় কথা বলেন। বললে তোমাদের বাধ্য করা হয়েছিল? কেন বাধ্য করা হয়েছিল? বলল আহমদ মুসা। বলেছি যে তাদের পরিচয় আমরা জেনে গেছি, এখন হয় তাদের সাথে থাকতে হবে, নয়তো মরতে হবে। আমাদের রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। বলল বেলবয় অ্যারন। তিনি বা তারা কোথায় থাকেন, কিভাবে তোমাদের যোগাযোগ হতো তাদের সাথে? তারাই যোগাযোগ করতেন। কোথায় থাকেন জানি না, সিনাগগে কোনো কোনো শনিবারে তাদের দেখা হয়। তারা কেমন লোক বলে তোমাদের মনে হয়? ভালো মনে হয়নি স্যার, কিন্তু তারা তো তোমার জাতি ভাই। এখানে জাতির প্রশ্ন নয় স্যার, প্রশ্ন ন্যায় অন্যায়ের। তাদের কথা না শুনলে তারা আমাদের হত্যা করতে চেয়েছিল। ঠিক আছে, লাগেজ বাধা শেষ করো, আমার তাড়া আছে। রিভলভার পকেটে রেখে বলল আহমদ মুসা। বেলবয় অ্যারনের চোখে মুখে আশার আলো ফুটে উঠল। বলল, স্যার আমাকে মাফ করে দেবেন। কি করব, তোমার তো কোনো দোষ খুঁজে পেলাম না। কিন্তু স্যার, তারা আমার সামনে একজনকে গুলি করে মেরেছিল। তার অপরাধ ছিল সে ওই দিন আপনার বাড়িতে বোমা ফিট করতে পারেনি এবং আপনি আগাম এসে পড়ায়। তুমি এ খবরও জানো? হোটেলের পাশের পার্কে এই ঘটনা ঘটেছে। ডিউটি টাইমের বাইরে সময় পেলে আমরা ওখানে গিয়ে আড্ডা দিয়ে থাকি। ইদানিং কখনো কখনো তিনিও ওখানে যেতেন। ঠিক আছে, কাজ শেষ করো, বলে আহমদ মুসা নতুন ব্যাগটা গোছানো শেষ করে তালা লাগিয়ে ব্যাগটা পাশে নিয়ে সোফায় বসল। বেলবয় অ্যারন তার ব্যাগ গোছানোর কাজ শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, স্যার একটা কথা বলবো। বলো। স্যার আপনি তাদের মতো নন। তারা আপনার জানের দুশ্মন কেন? তারা আমার সামনে থেকে একজনকে কিডন্যাপ করেছে। আমি তাকে মুক্ত করার চেষ্টা করতে গিয়ে ঘটনাক্রমে তাদের কয়েকজন লোক আমার হাতে মারা গেছে। এরপরও লোকটিকে মুক্ত করা যায়নি। স্যার, ওদের গল্পে আমি একজনকে ধরে রাখার কথা শুনেছি। কিভাবে, কি বলেছিল তারা? মোবাইলে কারোর সাথে কথা বলার সময় বলছিল, বন্দিকে আমরা ব্ল্যাক ফরেস্ট ঘাঁটি থেকে পাত্তানি জঙ্গলের কাতান টেপাঙ্গর ঘাঁটিতে নিয়ে গেছি, কাজের অনেক সুবিধা হবে। ব্ল্যাক ফরেস্টের নাম শুনে মনে মনে চমকে উঠল আহমদ মুসা। ব্যাংককের পশ্চিমে সীমান্ত ঘেঁষে শতাধিক মাইলের বিশাল এই ফরেস্ট, ব্ল্যাঙ্ক টঙ্কু পর্বতমালার অংশ এটা। যে তথ্য পাওয়া গেছে তাতে জাবের জহিরুদ্দিনকে ওই ফরেস্টের কোনো ঘাঁটিতে রাখা হয়। এই ঘাঁটির সন্ধানে বের হতে যাচ্ছিল আহমদ মুসা। ভীষণ খুশি হলো সে।
অ্যারনের কাছে এই তথ্য পেয়ে আহমাদ মুসা বলল, ধন্যবাদ অ্যারন, তুমি একটা ভালো তথ্য দিয়েছ। চলো আমরা বের হই। নতুন এ ব্যাগটা আমি হাতে রাখছি, ওটা তুমি নাও। আহমাদ মুসা হোটেলের গাড়ি বারান্দায় এসে দেখল প্রথম দিনের ক্যাব ড্রাইভার ভূমিবল দাঁড়িয়ে আছে।